ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্টে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমার খুব ফেভারিট পসম এর কর্ণধার ঋত্বিক দত্ত। নমস্কার দাদা। টক উইথ ঋতুতে তোমারে অনেক অনেক স্বাগত। কারণ আমি যখন থেকে পডকাস্ট স্টার্ট করছি, ওইটা আমার একটা টার্গেট আসলো যে কবে তোমারে আনতে পারো। আর যার জন্য আনা ওইটা আমার একটা ইমোশনের জায়গা। বরাবরভাবে তুমি জানো ভ্যালেন্টাইন উইক। তো শুধুমাত্র ভালোবাসাটা যে একজন আরেকজনের প্রতি মানে হিউম্যান লাভ যেটারে কয়, এটাই যে বিগত তাতে না। আরকি। আমাদের প্রতি যে পশুদের ভালোবাসা। ১ম এই যেটা আ স্বামীজির একটা কথা আছে যে, "জীবে প্রেম করে যেইজন সেইজন সেই বিছে ঈশ্বর।" তো এই যে পশুদের প্রতি তোমার আনকন্ডিশনাল যে লাভটা, আজকের পডকাস্ট সেটা নিয়ে। তো শুরুতেই যখন আ শুরু হইতেছে তারারে নিয়া, তো এরকম যে কুকুরের প্রতি বা এই যে আমাদের চারপাশের শিশুদের প্রতি আমাদের যে ভালোবাসা বা কনসার্ন তোমার, এটা কবে থেকে শুরু? ফার্স্টলি ঋতুপর্ণা থ্যাংক ইউ। তুমি আমাকে তোমার পডকাস্টে ডাকছো। আই টক শোজ তো অনেক করছি, পডকাস্ট দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো এক্সাইটেড। দেখো, যেটা তুমি জিজ্ঞেস করলে এই কুকুরের প্রতি আমার ভালোবাসা কবে থেকে? আমি ছোটবেলা থেকে আমার বাবারে দেখাইছি যে বাড়ির সামনে যেসব আ কুকুররা থাকতো, কুকুর বেড়াল তাদেরকে ছোটবেলা থেকে দেখছি বাবা ফিড করাইতো, খাওয়াইতো। বাড়িতে যাই রান্না হইতো সেসবই দুবেলা করে খাবার দিত। আবার ছোট, ছোট পাপ্পিজ যখন বাড়ির সামনে হইতো, বাবা কিছু, কিছু নিয়ে আইতো ঘরে, পুষতো। আমি এখন I still can remember আমার বাড়িতে আমার প্রিয় ২ টো কুকুর আসলো, একটা জন আর একটা জিমি। জন আমার খুব ক্লোজ আসলো। হি ওয়াজ a street dog, বাবা তারে রেস্কিউ করছিল রাস্তা থেকে। তো অনেক বছর আমাদের সঙ্গে থাকে, বড় হয়। তারপর আমি যাইগা ব্যাঙ্গালোর আমার স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক পারপাস এ বেশ কিছু বছর আসলাম। সেখানে আমি দেখতাম যে এনজিওসরা আইতো স্ট্রিট অ্যানিমালস রে রেস্কিউ করত। তো আমিও বেশ কয়েকবার ভলান্টিয়ার করছি, তাদের হেল্প করছি। তারপর আমি যেহেতু আমার ফ্যামিলি বিজনেস আগরতলায়, আমি আগরতলা ফিরাই। আর আসার পর আমার আ এখন যে আমার ওয়াইফ দেবাঞ্জনা, তো তখন আমরা উই ইউজড টু ডেট দ্যাট টাইম। তো তখন দেবাঞ্জনার বাড়ির সামনে একটা কুকুর তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে আমারে কল করে। আমরা অনেক এনজিওস এর সাথে কনট্যাক্ট করার চেষ্টা করি ত্রিপুরাতে, যারা অ্যানিমাল রেস্কিউ করে। বাট দুঃখের বিষয়, আর আমরা একটু শকড ও আসলাম যে ত্রিপুরাতে সেই সময় কোনো অ্যানিমাল রেস্কিউ ইউনিটই আসলো না। কোনো অ্যানিমাল রেস্কিউ করার কোনো এনজিও আসলোই না। তো আমি শকড আসলাম, একটু অ অবাকও হইলাম যে ত্রিপুরা এত প্রোগ্রেসিভ একটা জায়গা, আগে তো একটা প্রোগ্রেসিভ একটা জায়গা যেখানে মানুষের জন্য, হোমলেস মানুষের জন্য এত এনজিওসরা করতাছে, এত ভালো কাজ করতাছে। সেই জায়গায় পশু-পাখিরে বাঁচানোর জন্য কেউ নাই। তো দেবাঞ্জনাই আমারে কইছিল যে, আ "চলো না আমরা একটা এনজিও শুরু করি ত্রিপুরাতে।" আচ্ছা। তো আ কোন ইয়ারে? এটা 2015, একদম আর্লি 2015। তো মোর অর লেস 9 and half 10 ইয়ার্স হইতে চলতেছে। তো সেই সময় আমরা ফ্রেন্ডস কয়েকজন ৪-৫ জন ফ্রেন্ডস মিললে আমরা সেই এনজিও খুলি। আমাদের ১ম ধারণা ছিল যে আমরা ফিডিং করাবো। রাস্তায় যেগুলো স্ট্রিট ডগস থাকে তাদের খাবার দিমু। বাট তারপর আস্তে, আস্তে আমাদেরও কম্প্যাশন আস্তে, আস্তে বাড়তে থাকে। দেখি রাস্তায় অসুস্থ পশু-পাখি থাকে, তাদেরকে আমরা রেস্কিউ করা শুরু করি। অল্প স্কেলে বাট শুরু করি। আর তারপর তো এখন জানোই এই ৯-১০ বছরে উই আর a টিম অফ মোর দ্যান 50 মেম্বার্স। তো এভাবেই ভালোবাসা আরো বেড়ে যায় আমার। আরো বাইরে যেতে থাকে ভালোবাসা। আর এই আচ্ছা, এই যে কথায় একটা আছে যে কুকুর প্রচন্ডভাবে প্রভুভক্ত। একদম, তো একদম। তোমার কাছে কিন্তু এটা একদমই না। তারা তোমার বন্ধু। বন্ধু। অনেক এমন ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে তোমার পেজে, তোমাদের পেজে আমরা দেখতে পাই। এই যে তারার সঙ্গে যে কথা কওয়ার যে ভাষাটা, রাইট। ওইটা ঠিক কেমন? দেখো, অনেকেই তো কয় যে কুকুর আ কুকুর বেড়াল কথা কইতে পারে না। ঠিক কথা। হয়তো তাদের কোনো ভাষা নাই। মানে তাদের এক্সপ্রেস করতে পারে। ল্যাঙ্গুয়েজ নাই। এক্সপ্রেস করতে পারে নিশ্চয়ই। তাদের ল্যাঙ্গুয়েজ নেই। আমরা যেরকম মানুষ কথা কইতে পারি, তাদের ল্যাঙ্গুয়েজ নেই। বাট আমরা যারা পশুপ্রেমী বা ডগ লাভার্স বা আমাদের বাড়িতে যারা বাচ্চারা আছে, মানে আমার কুকুররা আছে, কুকুর বেড়াল, আমরা কিন্তু তাদের ভাষা খুব, তাদের ইমোশনস, তারা তাদের ইমোশনসটা না, তাদের আই কনট্যাক্ট দিয়ে আমাদের সাথে শেয়ার করে। তাদের চোখ দেখলে আমরা বুঝতে পারি এখন তারা কষ্টে আছে, তারা হ্যাপি, তারা কি আমার থেকে এখন কিছু চাইছে, এটি আমরা সব বুঝতে পারি। হুম। আবার আমরা যখন এই ধরো আমি তোমাকে এক্সাম্পল দেই। আমি এই তোমার পডকাস্টে আছি। এরপর আমার কিছু কাজ আছে, সেখানে যাবো। আমি বাড়িতে যখন ফিরুম, আমার ৪ টে কুকুর এই মোমেন্টে আছে। সেই ৪ টে কুকুরই কিন্তু আমার জন্য অপেক্ষা করে বয়ে থাকবে।
আমি বাড়ি ঢোকার আগ অব্দি তারা দরজার সামনে একদম স্টিল বয়া থাকবো। আমি যাবো, টেইল ওয়াগ করতে, করতে দৌড়ে যাবো, আমার গায়ে উঠবো, লাফায়ে উঠবো, আদর করব। তো তাদের চোখ দেখলেই আমি বা আমার মতো যারা পশুপ্রেমীরা আছে আমরা কিন্তু বুঝতে পারি সে কি চাইতাছে। অনেক সময় সে আমার ভালোবাসা চাইতাছে। তার মুখটা আস্তে কইরা আমি আমার পায়ের মধ্যে রাখবো। আমি যখন বিছানায় বইয়া রইছি বা সোফাতে বইয়া রইছি, আস্তে কইরা তার পাটা আমার মুখটা আমার পায়ের উপর রাখতাছে। কখনো সে আমার উপর অভিমানও করে যে, "আমার আইতে এত দেরি হইছে গেলিগা।" সে আমি ঘরে ঢুকলেও কোনো দিন থাকে সে ঘরের সাইডে বইয়া থাকবে। সে আইতো না আমার কাছে। আবার অনেক ডাকলে গুটি, 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 গুটি পায়ে আইবো, তখন আমার থেকে আদর চাইবে। তো ভাষা আমরা বুঝতে পারি। আচ্ছা মানে এই যে মানে তোমার যে এই যে তুমি যে কইলা যে তারার যে ভালোবাসা, অভিমান, রাগ সবটাই তো তারা বুঝায়। রাইট। অনেকে আছে কুকুর ভীষণ ভয় পায়। এবার সে আইতাছে দেখতেই তারা ভীষণ আ ভয় পেয়ে যায়, গা আটকায় উঠে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে তারার ভালোবাসার যে এক্সপ্রেসটা অনেকে আছে কুকুর আইতাছে দেখলেই খুব ভয় পেয়ে যায় একটা। এবার আমি যারে জানি না, বুঝি না সেটা মানুষের ক্ষেত্রেও হয়। তখন আমি কি করে বুঝবো সে কেমন? আচ্ছা। এবার এই যে তুমি কইলা যে তারার মানে ইমোশন গুলো, তারার যে ভাবগুলো এগুলো প্রকাশ করারও একটা সিগন্যাল আছে। একদম। এই যে ভালোবাসাটা তারা কিভাবে এক্সপ্রেস করে? এটা যদি দেখো ভালোবাসা তো আমার সাথে আমার বাচ্চাগুলো বিভিন্ন রকম ভাবে শেয়ার করে। যেমন লেজ নাড়ায়, দৌড়ায় আমার কাছে। খেলার চেষ্টা করে, আমার গায়ে জাম্প করে। সে মুখের মধ্যে আমার জ্যাক যেমন মুখের মধ্যে একটা বল নিয়ে আইব, দ্যাট ইজ হিজ ফেভারিট বল। এটা নিয়ে আইব, আমারে দিব। আমি যাতে থ্রো করে দেই, আবার নিয়ে আইব। বিভিন্নভাবে। আর যেটা তোমার কোয়েশ্চেন আসলো যে আ অনেকজন মানুষ অনেক মানুষ কুকুর ভয় পায়। তো কুকুর ভয় পাইলে হয়তো অনেকে ভয়ে দৌড়ানো শুরু করে। বা তারও হিট করে। তারেও হিট করে। এইটা না কইরা যেমন আমি আমি আরো বেটার এক্সাম্পল দেই। অনেক সময় আমরা দেখি যে রাস্তা দিয়া যখন আমরা কেউ বাইক চালায় যাইতাছে, হুম। অনেকগুলো কুকুর সেই বাইকের পেছনে ধাওয়া করে। রিজনটা কি? এটার অনেক রকমের রিজন হইতে পারে। এক হইতে পারে হয়তোবা ছোটবেলায় সেই কুকুরটা নিজে অ্যাক্সিডেন্ট করছিল কোনো বাইকে থেকে। আচ্ছা। আরেকটা হইতে পারে যে হয়তোবা তার বাচ্চা, অনেক সময় কি হয় মা কুকুরের বাচ্চারা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। তারা সেটা খেয়াল রাখে। শার্প মেমোরি। তো আমি বলতে চাইছি সেই মানুষের দ্বারা মারা গেছে বা সেই পার্টিকুলার বাইকের দ্বারা মারা গেছে। ওই দৃশ্যটা ওই দৃশ্যটা তার মনে থাকে তোর বাইক দৌড়াতে দেখলেই, বাইক হুম। জোরে যাইতেছে দেখলেই তারা ধাওয়া করব। আমি একটা খুব আ মানে ওইটা তার সাইকোলজি রাইট। আমি একটা খুব ইজি টিপ দিতাছি। দর্শকরা এইটা ফলো করে একবার দেখতে পারো। সেটা হইলো ১ম কথা স্পিড কমায় লাও। ভয় পাইবা না। হুম। তোমার যদি 50-60 স্পিড থাকে বাইকের, স্লো ইট ডাউন। একদমই থামায় লাও। তারপর দেখবা কুকুরটা নিজে নিজেই দাঁড়ায় গেছে। তোমার থেকে একটু ডিসট্যান্স এ কুকুরটা নিজে দাঁড়ায় যাবে। পকেটে বিস্কিট যদি মানে স্বাভাবিকভাবে ধরো একটা গলি দিয়ে পার্টিকুলার একটা গলি দিয়ে যখনই যাইতাছো তখন ৩-৪ টা কুকুর তোমার তাড়া করতেছে। তোমার জানা আছে এখানে গেলেই কুকুর তাড়া করব। পকেটে ২ প্যাকেট বিস্কিট রাখো। বাইক স্টপ করো। দূর থেকে কুকুরগুলো ফিড করো। বিস্কিট চারপাশে ছুড়ে দাও। আমি গ্যারান্টি দিমু তুমি যদি ২ দিন এটা করো, 3rd নাম্বার ডে সেই কুকুর তোমাকে জীবনে ধাওয়া করত না। একদম আমি 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 100% আমি অনেক মানুষ যারা আমার পেজে আমার কমপ্লেইন করে এবার কুকুর তাড়া করতেছে। আমি কইছি ট্রাই ইট আউট আর ট্রাই করে আমরা ভিডিও পাঠাইও। হেরা অবাক। কি কইরা এমন রিমার্কেবল চেঞ্জ আইলো তার মধ্যে। কুকুররা বোঝে। কুকুররা অ্যাকচুয়ালি বোঝে যে কে আমারে ভালোবাসতাছে, কে আমার থেকে পালাইতাছে। সো সেই জায়গায় যখন একটু বিস্কিট ফিড করবা বা একটু মাথায় হাত বুলায় দিবা, এরা একদম কাম ডাউন হয়ে যায় এরা। তুমি একটা এনজিওর সঙ্গে যুক্ত এবং তুমি নিজে এনজিও চালাইতেছো। মানে তোমরা খুব অ্যাক্টিভ। আমরা যদি লক্ষ্য করি। এই যে সোশ্যাল ওয়ার্ক ওরারে নিয়া, তার লিগা মানে এই যে একটা মাধ্যম তারারে বাঁচানোরই বা তারা রেস্কিউ করার, আসলে কি তারার সঙ্গে রেস্কিউ করার লেগা তুমি যে আমারে যেটা কইতেছে ২০১৫ তে তুমি আয়া দেখলা যে এখানে কিছুই ছিল না। কিন্তু এই যে ব্যাপারগুলোর জন্য আসলেই কি কোনো এনজিওর প্রয়োজন? মানে খুব, খুব ভালো কোয়েশ্চেন। আমার আমার ভা আমায় আমি আমি খুশি হলাম এই কোয়েশ্চেনটা তুমি জিজ্ঞেস করছো আমারে। সি আমি বিভিন্ন আ আমার পেজের থেকে বিভিন্ন আমি অ্যাওয়ারনেস ভিডিওস শেয়ার করি। আমি স্কুল, কলেজেসে আমি ইভেন্ট করি যেখানে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য মানুষরে এডুকেট করি, মানুষরে কম্প্যাশনেট বানানোর চেষ্টা করি টুয়ার্ডস অ্যানিমাল আ ওয়েলফেয়ার বা অ্যানিমালস। তো কি হয় আমি অনেকবারই কইছি, বেশ কয়েকবার কইছি এটাতে যে দেখো এনজিওরা পার্টিকুলার এনজিওর কখনো দরকার নাই। আজকে আমার বাড়ির পাশে যদি ৫-৭ টা কুকুর আছে, তারারে যদি আমি রেগুলার বেসিসে আমার বাড়ির কোনো ফ্যান্সি পেডিগ্রি আইনা খাওয়াইতে হইতো না, কোনো রুলস আইনা খাওয়াইতে হইতো না, ডগ ফুডও আইনা খাওয়াইতে হইতো না। আমার বাড়িতে যা রান্না হইছে
সেটাই যদি আমি একটু ভালো খাবারটা দুবেলা করে তারে দেই। আমি যদি ওর জন্য একটু ক্লিন ওয়াটার কতটা মুশকিলের ব্যাপার। একটা পাত্র, বাড়ির একটা পাত্র হুম। না একটা জল রোজ একটু পাল্টায় দিমু। জল রাখলাম। আমি তারে ঘুমানোর জন্য একটা বেডিং, একটা চটের বস্তার একটা ভেতরে একটা কোনো তুলো-টুলো পুরনো তুলো থাকে বাড়িতে। তুলো ঢুকাইয়া চটের বস্তা দিয়ে একটা বেডিং এর ব্যবস্থা করে দিলাম। আ যদি ও অসুস্থ হয়, কিছু হয়, আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে ৳২-৳৪ টাকার একটু মেডিকেশন। এটা রেয়ারলি অসুস্থ হয়। দে আর ভেরি ইমিউন তারা সেরকম অসুস্থ তারা হয় না, স্ট্রিট ডগস এরা। তো তারারে মেডিকেশন দিয়ে দিলি। তো এই কিছু জিনিস করলেই তো কুকুরগুলো সুস্থ থাকতেছে আমার পাড়ায়। তো আমরা সবাই যারা আছি, নিজস্ব পাড়ার যে ৫-৭ টা কুকুর আছে, আমরা সবাই একটু আজ্ঞায় আনি। তারা একটু করে খাবার দেই, তারা একটু দেখভাল করি। বাচ্চা হইলে সেগুলোকে আমরা আ অ্যাডপশন করানোর চেষ্টা করি, নিজেরাও অ্যাডপ্ট করি। তাহলে কি এনজিও দরকার পড়ে সেরকমভাবে? না নিশ্চয়ই। আজকে এনজিও কোন কারণে দরকার পড়তাছে? সবাই আজ্ঞায় আইতাছে না। তারা কোথাও অবহেলিত। রাইট। আজকে অনেক মানুষ আছে ত্রিপুরাতে এই মোমেন্টে আমি লাস্ট ৯ বছর ধরে যেহেতু ত্রিপুরাতে কাজ করতাছি, আমি দেখতাছি ৯-১০ বছর ধরে। there is a huge transition in people's mind. মানুষ অনেক বেশি এখন compassionate. রাস্তার কুকুর বা পশু, শুধু কুকুর কেন বলব, কুকুর, পাখি, বেড়াল সবার প্রতি compassion এই পশু-পাখিদের প্রতি অনেক বাড়ছে আগের থেকে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এখনো এসব স্ট্রিট ডগস বলো, ক্যাটস বলো, ক্যাটেল বলো, তারা ওয়ার্থলেস মনে করে। মানে যাদের জীবনে কোনো দামই নাই। তারা বাঁচুক, মরুক, তাদের এটা নিয়ে কোনো bothered ও না। রাস্তায় দেখতাছে একটা বাচ্চা কুকুর অ্যাক্সিডেন্ট কইরা পইড়া রইছে। তারা কিন্তু নিজেরা হেল্প করার চেষ্টা করতেছে না। দে আর ওয়েটিং ফর অ্যান এনজিও টু কাম। বাট হয়তোবা একটা এনজিও আরেকটা রেস্কিউতে এনগেজড আছে। এই মোমেন্টে আইতে হয়তো তার ০.৫ ঘন্টা সময় লাগবে। কিন্তু ০.৫ ঘন্টায় তো সেই প্রাণীটার জীবন যাইবগা। সেখানে যদি একটা মানুষ হইতো আজকে কি সেই মানুষটা সেভ করতে পারত? একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে ৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আইতো। তো আমি বিলিভ করি আমরা সবাই যদি আজ্ঞা যাই, নিজেদের পাড়ার কুকুর, বেড়াল, পাখি ওদেরকে যদি আমরাই টেক কেয়ার করি, এনজিওর কোনো দরকারই নেই। কিন্তু তাও দরকার আছে। যেহেতু তারা আগায়। এই যে আমরা অনেক সময় দেখি যে আমি একটা বাড়ি করলাম। আমার সবকিছু থাকলো ভরা সংসার। তবে শখের জন্য একটা আ পেট আনা হইলো। শখ। মানে যেটারে কয় একটু মানে একটু বড়লোকিয়ামি যেটারে কয়, এটা মানে এইটা জন্য তারে আনা? নাকি আমি ভালোবাসি দেইখ্যা তারে আনা? এটা যদি তুমি একটু ডিটেইলস এ কও। দেখো, অনেক মানুষ আছে, আমি দেখছি। আমি নিশ্চয়ই তুমি কইলা আমি একটা এনজিও চালাই। আ আমি চালাই বলতে হ্যাঁ, আমি একটা জেনারেল সেক্রেটারি। আমি লিড করি বাট আমার অর্গানাইজেশনের অন্যান্য মেম্বারসরাই মেইনলি চালায় এটা। সো আমি যেটা দেখছি, অনেক মানুষ আছে যারা এসব কুকুর, বেড়াল যাদেরকে নিয়ে আইতাছে। নট অনলি পেডিগ্রি ডগস মানে ফরেন ব্রিডস। স্ট্রিট ডগসদেরও যখন অ্যাডপ্ট করে নিয়ে আইতাছে, নিজের ছেলে-মেয়ের মতো রাখতাছে। নিজে যে বিছানায় ঘুমাইতাছে, তারে সে বিছানায় ঘুম পাড়াইতাছে। ভালো খাবার দিত, নিজে যা খেতে খুব ভালো রাখতাছে। আবার এমন অসংখ্য কেসেস আমার কাছে যে একটা পাপি ধরো কিন্না নিয়ে আইলো। ২০,০০০-২৫,০০০ টাকার একটা ল্যাব্রাডর কিন্না নিয়ে আইতাছে। বাচ্চারা ছোট আছে, সেরকম স্পেস দরকার নেই। ঘরের মধ্যে রাখতাছে, খেলাধুলা করতাছে। খুব মজা পিকচার সোশ্যাল মিডিয়ার যুগ এখন। পিকচার দিতাছে, কিউট পাপি, হ্যাশট্যাগ পাপি, পাপি লাভ এই সেই দিতাছে। কুকুরটা গ্র্যাজুয়ালি বড় হইতাছে, তার ডিমান্ডসও বাড়তাছে। খাওয়ার, ট্রিটমেন্ট, ওয়াকিং, এভরিথিং সেগুলো বাইরে চলতেছে। সো তারপর যখন এটা একটা লায়াবিলিটি বা সেটা তাদের জন্য একটা কি কমু একটা বার্ডেন হিসাবে হয়ে যেতে থাকে ব্যাপারটা। বিকজ তারা কখনোই ফ্যামিলি মেম্বার হিসাবে সেই বাচ্চাদের আনছিল না। আনছিল একটা কমোডিটি, একটা বড় একটা নতুন একটা iPhone কিনে নেওয়া যায় এরকম জিনিস। তাদের কাছে একটা কুকুর কিনে নেওয়া হয়েছে। বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা iPhone নষ্ট হইলেও কিচ্ছু না। ওর প্রাণ নাই। বাট একটা কুকুরের অসুবিধা হইতাছে, অসুস্থ হইতেছে, তার ট্রিটমেন্ট দরকার। এই কারণেই কিন্তু এখন abandoned dogs এর নাম্বার মানে রাস্তায় যে ছাইড়া দিতাছে কুকুর বেলালে, এটার নাম্বার মারাত্মক পরিমাণে বাড়ছে। আমরা প্রতিনিয়ত বড় কুকুর আমরা রেস্কিউ করতাছি খুব খারাপ কন্ডিশনে। মানে তারা স্কিন ডিজিজ এতটাই আসলো মানে ১-২ বছর হয়তোবা ইনিশিয়ালি যদি তার ট্রিটমেন্ট করা হইতো সে সুস্থ হয়ে যেত গা। কিন্তু তার ১-২ বছর হয়তো এই স্কিন ডিজিজ চলছে, তার কোনো ট্রিটমেন্টই হইছে না। তারপর যখন দুর্গন্ধ হয়ে থেকে বাইরানো শুরু হইছে, তারা ছাইড়া দিছে। সো মানুষের মানসিকতাটা এরকম, কিছু মানুষের এরকম মানসিকতা। তার সঙ্গে সেটাও কমু। আবার অনেক মানুষ আছে
সেই অসুস্থ কুকুরটাকে রাস্তায় যে ফলাই দিছে অ্যাডপ্ট করতাস অ্যাডপ্ট করতেছে, সুস্থ করতেছে, আমাদের হেল্পে সুস্থ কইরা সারা জীবন পুষতেছে। ডিফারেন্স যেহেতু এই পডকাস্টটা আমার কোনো গডফাদার নাই, তাই আমি আজকে অন ক্যামেরা একটা কথা বলতেছি। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার যেহেতু যুগ কইলা, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবভাবে ভাইরাল, যে একজন গুরুজি কোট আনকোট গুরুজি কইতেছে, কুত্তে কে তো হাম দুয়ার পাল মানতে হ্যাঁ। এই বিষয়টা নিয়ে তুমি কি কইবা? দেখো গুরুজি কি কইছে সেটাতে আমি যাইতাছি না। কিন্তু মানসিকতা মানসিকতাটা হইল একটা, আমি যদি আমার বাচ্চা হয়, আমি তাকে আমার ঘরের বাইরে কোনো সময় রাখতে পারতাম না। এক্সাক্টলি। আমি তারে গার্ড, তারে আমি সিকিউরিটি গার্ড হিসেবে রাখতে হতো। বড় হইছে তুই আমার বাড়ি খালি সিকিউরিটি দে। সেটা আমি করতে পারতাম না। তো অনেক মানুষ যে মানসিকতা সেইটা নিয়ে আসে যে কুকুর কুসুম মানে বাড়ি গার্ড করার লেগে বাইরে একটা চেইন দিয়ে বাইরে রেখা দিমু 24/7, সেটাও না। আমি এটাই রিকোয়েস্ট করব সবাইরে, কুকুর পোষা বা বেড়াল পোষা, বাড়িতে একটা যেকোনো একটা পশুরে নিয়ে আসা এটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। শখের জন্য সেটা আনবেন না। মানুষকে দেখানোর জন্য নিজের সোশ্যাল স্ট্যান্ডার্ডস বাড়ানোর লেগে সেটা নিয়ে আইবেন না। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, সত্যিকারের কম্প্যাশন থাকে তাদের প্রতি, ১০-১২ বছর একটা কুকুর বাঁচে। ১০-১২ বছরের আপনি রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আপনি যোগ্যতা থাকে, তাহলেই আনুন। কারণ একটা কুকুর পোষা, নিজের ছেলে-মেয়েকে যেভাবে বড় করা যেরকম ব্যাপার, একটা কুকুরকে রাখাও সেরকম। বিকজ ওর এক্সপেকটেশন আপনার জন্য আপনার লেগে বাইরে রইছে। তার এক্সপেকটেশনস আপনার জন্য বাইরে রইছে। বাট সে তো আপনাকে বাবা হিসেবে দেখে। আপনি হয়তো তাদের ছেলে হিসেবে দেখেন না। সে তো আপনার বাবা হিসেবে দেখতেছে। কিন্তু অনেক ফ্যামিলিতে এরকমও দেখছি যে ঝগড়াঝাটি হইলে হয়তো আমরা মুখ ফিরাই নেই, হুম। কিন্তু ওই কখনো না, চার পায়া কখনো শিশুটা না। কখনো নাই। এই যারা আমি একটু আগে কইলাম যেরকমভাবে অ্যাবান্ডন করতাছে কুকুরারে, আমি গ্যারান্টি দিমু তারা যদি সেই কুকুরটা যদি আবার তার যে আমরা মালিক, মালিককে যদি আবার খুঁজে পায় না, সেই কুকুরটা ততটাই ভালোবাসা দিব। সব ভুলে যাবো যে আমার ছেলে এদেরই বোধহয় নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা কয়। আনকন্ডিশনাল লাভ কয় এটাকে। সেটা একদম। আমরা মানুষরা কখনো পারতাম না করতে। না, বাড়িতে না আমাদের নতুন কোনো সদস্য আইলে অবশ্যই আমার সন্তান বা যারা এই মুহূর্তে দেখতেছে তাদের কোনো সন্তান এলে, এই ঘটনাটা আমার সঙ্গে ঘটছে তাই আমি খুব রিলেট করতে পারি ব্যাপারটারে, যে আমরা সঙ্গে আমরা একটু ডিসটেন্স মেইনটেইন করি। আমরা সঙ্গে এমন অনেক ফ্যামিলি, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে হয়তো অনেকের সঙ্গে ঘটছে। এই যে ডিসটেন্স মেইনটেইন করা, এইটা ওই শিশুটার মধ্যে, মানে যে আইছে তার কাছে না, মানে যে আগে ছিল ছিল। তার মনের কতটা খারাপ প্রভাব খুব, পড়তে খুব, পারে। খুব বাজে ইমপ্যাক্ট ক্রিয়েট করে সেটা। কারণ সে বুঝতেই পারে না তার দোষ কোথায়। সে তো আপনাকে আগে যেমনে বাসতো, এখনো সে আপনাকে সেভাবেই ভালোবাসে। একটা নতুন বেবি আইছে। তো সেই কুকুরটা কিন্তু চাইতাছে সেই বেবিটাকে ভালোবাসতে। বাট হয়তো আপনি ডিসট্যান্স মেইনটেইন করতেছেন। কুকুরটারে আগে আপনার সাথে ঘুমাইতো, এখন বেবি আপনার সাথে ঘুমাইতো, তারে আপনি আরেকটা ঘরে লক করে দিছেন। কিন্তু সেই বোবা প্রাণীটা সে বুঝতেই পারতাছে না তার ভুলটা কোথায়। তো হুম। তো তার ভুলটা কোথায়? তো মানে আমি ইমোশনাল হয়ে যেতেছি ব্যাপারটা নিয়া। তো আ আমিও প্রায় ইমোশনাল হয়ে যেতে ব্যাপারটা নিয়ে। তো সে বুঝতেই পারতেছে না। তো আমি কমু একটা কথা, এই জিনিসটা হয় অনেকটা ইগনোরেন্স বা অনেকটা আমাদের নলেজ নাই। অনেকেরই আমাদের নলেজ নাই যে কি হইব? আমার বাচ্চা ২ বছর বয়স। ও তো জন্মের পর থেকে আমার ৪ খানা কুকুরের সাথে মানে রিসেন্টলি আমার একটা কুকুর মারা গেছে। ওটাও আ লাইক ওর বয়স হয়ে গেছিল গা। কিন্তু ৪ টা কুকুরের সাথে বিন্দাস আছে। খুব খুশিতে আছে। কুকুরের লেজ ধইরা টানতাছে, কান ধরে টানতাছে। কুকুররা তার লগে বল নিয়ে খেলতাছে। কি হইতাছে? কোনো অসুবিধা নাই তো। কেউ যদি বলে দেখুন আমি কাউরে এখানে ছোট বড় করতাছি না। একেকজনের এক এক রকম সিচুয়েশন থাকে। আর স্বাভাবিকভাবে একটা মা তো মা। মার একটা বাচ্চা হইছে, সে চাইবো নিজের মানুষ সন্তানটাকে সবচাইতে ভালো প্রটেক্ট করে। প্রটেক্ট করে রাখা, সবচেয়ে ভালোভাবে প্রটেক্ট করে রাখা। সেটার জন্য হয়তো একটা মাইন্ডসেট হয়ে যায় যে আমি কুকুরটা নাকি কামড়ে দিব। কখনো না। ট্রেন করুন। যদি আপনার সেই ভয় থাকে, আপনি একটা বাচ্চাকে যেরকম ট্রেন করতেছেন, বড় হইতাছে গ্র্যাজুয়ালি ট্রেন করতেছেন, তেমনি কিন্তু আপনি কুকুরটারেও যারে আপনি বাচ্চা ভাবতেন এতদিন, তারেও ট্রেন করেন না। ১ম এ একটু ডিসট্যান্স মেইনটেইন করান। বাচ্চার সঙ্গে একদম ডিরেক্ট কনট্যাক্ট এ আইতে দিবেন না। আস্তে একটু বাচ্চাটা একটু বড় গ্র্যাজুয়ালি বড় হইতাছে, তারে আস্তে সামনে দিবেন, একদম। আইতে দেন। মিলে যাইবগা।
২ জন মিলে যাবো। আর সবচেয়ে বড় কথা হইতাছে কোনো রকমের ইস্যু মেডিকেল ইস্যুস তো হওয়ার চান্সেস খুব নেগলিজিবল। যে কুকুরের কনট্যাক্টে বাচ্চার কোনো সিরিয়াস মেডিকেল ইস্যুস খুব, খুব নেগলিজিবল চান্সেস। মোর ওভার বাড়িতে কুকুর থাকলে আমি বিলিভ করি, আমি যতটুকু পড়াশোনা করছি এটা নিয়ে বা আমি যতটুকু দেখি, স্টাডি করি, আমার তো মনে হয় উল্টো বাচ্চাটার সাইকোলজিক্যালি, ইমোশনালি, ফিজিক্যালি অনেক তাড়াতাড়ি নিজের মাইলস্টোন গুলো আমরা যেগুলো আপনি নিজে করতে পারবেন। মাইলস্টোন থাকে বাচ্চারা। যে ৬ মাসে এই মাইলস্টোন রিচ করতেছে নাকি ১২ মাসে আমি বিলিভ করি যতদূর বুঝছি ১২ মাস সরি মাইলস্টোন যেটি থাকে এটি কিন্তু আরো তাড়াতাড়ি অ্যাচিভ করতে হেল্প করে। একদম, সো এটা আমি রিকোয়েস্ট করব। আমি রিকোয়েস্ট করা ছাড়া কিছুই নেই। মারে আমি কি কইতে পারি? মারা তো চাইবো নিজের সন্তান সবচেয়ে ভালো থাকুক। রিকোয়েস্ট করতে পারি আপনারা চেষ্টা করুন যাতে এমন দিন না আয়ে যে সেই বাচ্চাটারে মানে সেই কুকুরটারে আপনি abandon করে দেন বা অ্যাডপশন এ দিয়ে দেন সেই কন্ডিশন। বিকজ সে লিটারেলি বুঝতেই পারতেছে না যে তার দোষটা কোথায়। আপনি ভাবেন না আপনাকে আমি পানিশমেন্ট দিতাছি একটা। আপনারে আমি ঘরের কোনো জায়গায় সারা জীবন বন্ধ করে রাখতেছি। আর আপনি জানেনই না হঠাৎ করে কি দোষটা করছেন। আর আপনার সেই অ্যান্সারটা কখনো দেওয়া হইল না। আপনি কি ফিল করেন? এক্সাক্টলি, এক্সাক্টলি। সেটাই। আমরা অনেক সময় দেখি যে আমরা যেহেতু বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ। আমরা প্রত্যেকটা উৎসবেই আমরা একটু বাজি পটকা ফুটাইতে পছন্দ করি। বিয়েতে হোক বা পূজাতে হোক। আমরা যদি একটু আগের বিগত বছরগুলোতে দেখি, আমরা এইসব নিয়া একটু প্রায় কইতে গেলে নিরক্ষরই আছিলাম। আমরা জানতামই না যে এইসব করাটাও একটা অ্যাজ পার ল আইনতভাবে দণ্ডনীয়। আজকে যদি আমারে কেউ মারে বা আমারে রাস্তাঘাটে কেউ মারধর করে বা বাড়িতে মারধর করে, এটা যেমন একটা আইনত অপরাধ, ওদের অত্যাচারটাও আইনত অপরাধ। আমরা দেখি এবং ভীষণভাবে দেখি। মানে শুধুমাত্র দেখি না, দেখেও আমরা কিছু করতে পারি না। যে যখন প্রথমত কুকুররা ভীষণ বাজি ভয় পায়। ওরা শুধু কুকুর না বেড়ালও, মানে যেকোনো পশু-পাখি বিকট আওয়াজ বাজে খুব ভয় পায়। তারা একটা শেড চায়। রাইট। আমরা লক্ষ্মী পূজায় বা কালী পূজায় দেখি যে তারা একটা শেড চায়, তারা চাইতেছে আপনার বাড়িতে। কিন্তু কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ তার সঙ্গে মজা কইরা নিজে মজা পায়। এটা আই হোপ আপনিও দেখছেন। এই যে মজাটা যে এদের লেজের মধ্যে আমরা বিগত দিনগুলিতে দেখছি। আমি এখন এখন লোক অনেকটা মানে অনেকটা করলেন যে হ্যাঁ, এবার যে এটা করতাম না, এটা করলে হয়তো এইটা হইতে পারে। আর পছমের ইয়েতে অনেকটা মানুষ এখন একটু ভয় পায় যে এটা করলে হয়তো আমাদের এইটা হইতে পারে। এই যে বাজি পটকা দিয়া তাদের সঙ্গে মজা করা, এইটা কতটা আইনত অপরাধ? শুধু বাজি পটকা না, আমরা ঢিল ছোড়া বা আমরা গাড়ি দিয়া যাইতাছি লং ড্রাইভে একটা কুকুর সাডেন আয়া পড়ল। আমরা তারে অ্যাক্সিডেন্ট হইয়া গেল গা। তো আ আপনার কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড। তো এটা একটু অ্যান্সার দেই। একটু সময় নিয়ে দিতেছি। এক হইল বাজি পটকার কথাটা। বাজি পটকা আমরা রেগুলার বেসিস দেখি ইনফ্যাক্ট। এবছরও হইছে। আমাদের কাছে তো রিপোর্টস আয়ে এই বছরও হইছে আগরতলাতে। আ কোনো এক জায়গায় কুকুরের গায়ের মধ্যে চকলেট আমরা যে চকলেট বোম নাকি বলি ওটা ঢিল মারছে। যাই হোক আমরা তারে ধরতে গেছি কালপ্রিট রে। কোনো এক কারণে তারে ধরা গেছে না মানে সে পালায় গেছে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে হয়তোবা আগরতলার আসলো না সে। অন্য ডিস্ট্রিক্টের আসলো এখানে আইয়া করছে। এরকম অসংখ্য কেসেস হইতাছে। এগুলো বিকৃত মস্তিষ্ক বলতে বিভৎস মস্তিষ্কের আমি একটু লেন্দি করব এই ব্যাপারটা। আমি একটু বোঝানোর জন্য কোর্স সবার জানা উচিত। কারা করে অ্যানিমাল অ্যাবিউজ? কারা মজা পায় অ্যানিমাল অ্যাবিউজ বা ক্রুয়েল্টি কইরা? আমি কিছু স্টাডিজ আমি যেহেতু এগুলো নিয়েও আমি একটু পড়াশোনা করি। সো আমি কিছু স্টাডিজ, কিছু আর্টিকেলস আমি এগুলো পড়তে আসলাম। আমেরিকাতে যখন একজন ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস রেপিস্ট, আর রেপিস্টও না শুধু সে হইল চাইল্ড অ্যাবিউজার। তাকে অ্যারেস্ট করার পর সিরিয়াল চাইল্ড অ্যাবিউজার সে। তাকে অ্যারেস্ট করার পর ইন্টারোগেট যখন করা হইতে আসলো, তখন জিজ্ঞেস করা হইল যে, "তুমি এগুলো কে লিগা করো? আর কিভাবে শুরু করছো? কবে শুরু করছো? কিভাবে শুরু করছো?" তখন সেই অ্যাবিউজারটা নিজের স্টেটমেন্ট দিছে। যেটা ভিডিওতে রেকর্ড আছে। যে সে নাকি ১ম তার ফার্স্ট ভিকটিমস ওয়্যার নট হিউম্যান চাইল্ডস। হিজ ফার্স্ট ভিকটিমস ওয়্যার হোমলেস
dogs and cats. Oh my God. মানে he used to rape dogs and cats. সে রেপ করে তারপর সে মেরে ফেলত। তারপর গ্র্যাজুয়ালি তার সাহস বাড়তে থাকে। তারপর সে বাচ্চাদেরকে টার্গেট করা শুরু করে। একের পর এক বাচ্চা মিসিং হওয়া শুরু হয়। তারপর সে বাচ্চাদের রেপ করত, তবে মেরে ফেলত। তো এটার থেকে আমরা কি বুঝি? এটার থেকে আমরা বুঝি মানসিকতা যারা আজকে আমরা অনেক মানুষ আছে, আরে কুকুর রেইনা মাইরা লেছে, হুম। কুকুর রেইনা পিটটা দিছে, কি কি হইব? সেই মানুষটা কালকে আপনার পিটতে পারে। মারতে পারে। সেই মানুষটা কালকে আপনার কোনো চেনাশোনা মানুষের সাথে খারাপ কাজ করতে পারে। তার মানসিকতাটা এরকম যে কুকুর বিড়ালরে কইরা, গরুরে কইরা সে স্পর্ধা পায়ালা। স্পর্ধা পায়লায় সে বুঝে যে আরে আমার কিছু হইতো না। তো একটা বাচ্চারও যদি আমি লইয়া গিয়া বাজে কাজ করি, আমার কিছু হইতো না। বিকজ দে আর সাইকোপ্যাথ। তো এইসব জিনিস হতে থাকে। ইভেন আপনারা দেখছেন আমরা পেজে আমরা একটা আগরতলাতেই অন ক্যামেরা, আমরা লাইভ ক্যামেরাতে আমরা ধরছিলাম যে সিসিতে। হিসাবে সিসি না, এটা আসলো বর্দোয়ালির দিকে। সে রেপ করতে আসলো কুকুরে, হাতে নাতে আমি ধরছিলাম। হ্যাঁ, হ্যাঁ। দেখুন সে অলরেডি ড্রিংক করে আছে। সে ড্রিঙ্ক করা আসলো। সবচেয়ে অবাক কাণ্ড, না সে পাগল, সে যে কোনো একটা ফার্মে চাকরি করতো, আমি ফার্মের নাম দিলাম না, কইতাছি না। তার ফ্যামিলি আছে, তার বউ আসলো, তার 7 না 8 বছরের, না সরি 7 না 8 এ পরে তার ছেলে আসলো। তার কি দরকার ছিল কুকুরের রেপ করার? মানসিক ভারসাম্যহীন বলবো না, দে আর সাইকোপ্যাথ। তারা এসব কইরা অত্যাচার কইরা তারা মজা পায়। এবার আইতাছে কি আইন আছে বা কি লজ আছে, আমি একদম সরল ভাষায় কই যাতে নরমাল মানুষেরা বোঝে। আমি এত আইপিসি, পিসি অ্যাক্ট এসব আমি যাইতাছি না। কুকুরে হত্যা করা, কুকুর না, যে কোনো পশুরে বিনা কারণে হত্যা করা, তারে আঘাত করা, অনেক সময় দেখি গরম জল বেড়ালে গায়ে দিয়ে দিতেছে, অনেক সময় দেখতেছি কেউ স্ট্যাব করে দিতেছে, অনেক সময় দেখতেছি কেউ ইট পাটকেল ছুটতেছে। দাদা আমি আরেকটু ইন্টারাপ্ট করি তোমারে। আমি এমনও দেখছি কিছু মানুষ যারা নাকি তার বাড়ির কারে মানে মানে চাল থাকে, সিলিং থাকে। সিলিং এর কারে আমরা অনেক মিডল ক্লাস ফ্যামিলিরে দেখছি এরকম বেড়ালে বাসা বাঁধে, বেড়াল অনেক বাচ্চা দেয়। এরকম অনেক মানসিকতার মানুষ দিছে। আমি জানি আমার ক্যামেরাতে যারা এইটা ভিউয়ার্স আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবো নিজেরা, যে তারা বেড়ালের বাচ্চা আমি নিজের চোখে দেখছি। আমার কিছু করার আসছিল না, কারণ আমি কিছু করতে পারতাম না এখানে। তো একটা ৪-৫ টা বেড়ালের বাচ্চা জন্ম দিছে। বেড়াল নাই, মানে মাটা নাই। উনি বাজারের একটা ব্যাগে বাচ্চাগুলিরে ঢুকায়া মুখ বন্ধ কইরা বটতলার সবজি বাজারে ছাইড়া দিছে। মানে আমি জাস্ট এইটুকু কমু যে এই ধরনের মানুষের কি মানে হইতে পারে? তার শাস্তি কি হইতে পারে? দুটো কথা। প্রথম কথা হইতাছে, আপনি কইতাছেন যে বস্তায় কইরা বাজারে ছাড়িয়ে দিছে। হ্যাঁ। আমি কমু এটা তো অনেক বেটার, কথার কথা। করা উচিত না। অনেক বেটার। জলের মধ্যে ডুবাইয়া মারতাছে। ম্যানুয়ালি বস্তা ফেলে ফারাক। ম্যান হলে ফেলাই দিতাছে। আরেকটা কথা আপনি কইছেন যে আমি কিছু করতে পারছি না বা করতে পারতাম না হইলে। আপনারারই করতে হইব, সবার করতে হইব। এট লিস্ট মেক এ ভিডিও। এনজিও আছে, পুলিশ আছে, তারা ফরওয়ার্ড করেন। পুলিশকে ফরওয়ার্ড করতে ভয় পাইতাছেন, এনজিও রে ফরওয়ার্ড করেন। যাতে এট লিস্ট এভিডেন্স হিসেবে আমরা দেখাইতে পারি পুলিশকে যে দিস ক্রাইম হ্যাজ বিন কমিটেড। ওকে। আজকে আরেকটা জিনিস, সেটা ভালো কোয়েশ্চেন আইছে, সেটা যে ব্যাগে পুইরা অ্যাবান্ডন করতেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করে দিতেছে। সবচেয়ে বড় ক্রাইম। একটা কুকুর বা বেড়ালরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট কইরা দেওয়া হয়, সেটা কিন্তু একটা ক্রাইম। তার এগেইনস্টে অ্যাকশন হতে পারে, তার জেলও হইতে পারে। যারাই আপনারা দেখতাছেন এরকম কোন রকমের ক্রাইম হইতাছে অ্যানিমেলের এগেইনস্টে, আপনারা স্ট্যান্ড নেন, দাঁড়ান, ভিডিও করেন, তৎক্ষণাৎ হেল্প করার চেষ্টা করেন। যদি হেল্প করতে কোনো এক কারণে ভয় পান, তৎক্ষণাৎ আপনারা এনজিওরারে কনট্যাক্ট করেন উইথ এ ভিডিও এভিডেন্স। অ্যাট লিস্ট এভিডেন্স তো থাকতেই যে সে করতেছে ক্রাইমটা। তারপর উইল লুক আফটার ইট। আজকে মানুষের আজ্ঞায় আইতে হইব, আমরা সবার আজ্ঞায় আইতে হইব। আর এসব যে ক্রাইম হইতাছে সেটা নট অনলি লিগালি ইনকারেক্ট, লাইক ইল্লিগাল, তার সঙ্গে এটা কিন্তু আজকে মোরালিও তুমি কি শিক্ষা দিতেছো নিজের বাচ্চারে? তুমি তোমার বাচ্চার সামনে একটা কুকুরে ধরে ইট দিয়ে ঢিল দিলে, সে তারে তুমি বুলি করা শিখাইতেছো। সে দেখলো যে একটা অবলা প্রাণী রে মারা, মানে একটা উইকার পারসন রে বা উইকার অ্যানিমাল রে মারতে পারতাছো তুমি। সে গিয়া নিজের ক্লাসে একটা যে উইকার বাচ্চা, তার থেকে শারীরিক গঠন হয়তো একটু ছোট, তাকে সে পরের দিন বুলি করবে।
হিট কর। তো তুমি নিজের বাচ্চারে শিক্ষা দিতে বুলি হবার। তুমি আজকে একটা নিজের বাড়ির কুকুররে এত বছর পুষছো। কিছুদিন পর তারে ৬ বছর পোষার পর তুমি রাস্তায় ছাড়ে দিতেছো। তো তোমার বাচ্চা কি শিখতাছে? তুমি যখন বুড়া হইবা, তোমার যখন বয়স তোমারও কিছু সময় দিব। হইতাছে তো না? দিস আর ফ্যাক্ট। মানে এগুলো তো এমন না যে আমি বানায় গল্প কইতাছি। না, 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 না। এগুলো তো হইতাছে সবকিছু। মানে সাইকোলজি, একটা বাচ্চা যা দেখবো তা শিখবো। আমি আমার বাবারে দেখছি যে আমার বাবা রাস্তায় কুকুরেরে খাওয়ায়। আমি শিক্ষাটা ওইটা পাইছি। আমি যদি দেখতাম আমার বাবা দূর থেকে কুকুরেরে ঢিল দেয়, আমি হয়তো ভয়ে তারে ঢিল দিতাম। হয়তো আমি মাথার মধ্যে বাড়িও দিতাম। যা দেখুন তা শিখুন। আর যদি কোনো সময় আমি আবার রিকোয়েস্ট করুন, যদি কোনো সময় কখনো আপনারা কোনো অ্যানিমাল অ্যাবিউজ দেখেন, অ্যানিমাল ক্রুয়েল্টি দেখেন, প্লিজ টেক এ স্ট্যান্ড। ভিডিও করেন, আমরা ইনফর্ম করেন, উইল লুক আফটার ইট। একদম, একদম শেষে মানে এতক্ষণ এত কথা, এত মানে ইনফরমেশন পাওয়ার পর আমিও মানে জাস্ট মাথাটা হয়ে গেছে গা। আমি একদম শেষে আমি জানতে চাবো যে এই যে নিঃস্বার্থ ভালোবাসাটা, এই ভালোবাসার মধ্যে অনেকের প্রশ্ন ওঠে, অনেক ফ্যামিলি মেম্বার্সরা প্রশ্ন ওঠে। কিছু আ কুসংস্কারে আচ্ছন্ন থাকে কিছু পরিবার। আ তারার লিগে তোমার মেসেজ কি থাকতো? তার লেগে আমার মেসেজ কি থাকবো? যে একবার ভালোবাসা দেখো। ভালোবাসার মতো ভালোবাসা দেখো। আ যদি তুমি অনেকজন থাকে কি বাড়িতে বা রাস্তায় সে হয়তো কুকুর ভালোও বাসে না। হইতে পারে অনেক মানুষ ভালোবাসে না। সে ভালো নাই বাসতে পারে। কিন্তু বিনা কারণে সে কুকুরটারে ইট পাঠিয়ে আমার বাড়ির সামনেই হইছে কয়েকদিন আগে একটু ঝগড়া হইছে আমার। ইট দিয়ে ঢিল। কুকুরটা ফুটপাতে শুয়ে রইছে কোনো কারণে। সে যাইবো, না তার পোষাইছে না, ইট দিয়ে এটা ঢিল দিছে। তুমি ভালো না বাঁচতে পারো। খাবারও দিতেছ না, সেটাও বুঝলাম। মারার অধিকার কে দিছে? আর বাড়ির কথা যে কুসংস্কার তো কুসংস্কার। এটা মাথা থেকে আমরা বাইর করতে হবে। আমরা একটা প্রোগ্রেসিভ একটা আ সময়ে আমরা বাস করতাছি। যেখানে আমরা আগাইয়া যাইতাছি। এখনো যদি আমরা সেই রিগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে চলি যে কুসংস্কার, কালো বিড়াল, তারপর ঘরে কুকুর থাকলে এই হয়, সেই হয়। আ তো সেগুলো তো আমাদের চেঞ্জ করতেই হইব না? মানসিকতা। মানসিকতাটা চেঞ্জ করতেই হইব। আর ভালোবাসা দেখো। তারা যেই আনকন্ডিশনাল লাভটা দিব, তারা যে ভালোবাসাটা তোমারে দিতে পারবো, ট্রাস্ট মি, নিজের বাবা-মা, নিজের বাচ্চা তারাও দিতে পারত না। আমি একদম ব্লান্টলি এই কথাটা কইতাছি। আমার জন্য আমার বাচ্চাগুলো ঘরে যেভাবে আমার জন্য অপেক্ষায় বইয়া থাকে, আমার মা-বাবাও হয়তো ঘুমায়ে পড়ে মাঝে, মাঝে রাতে। আমার অপেক্ষা করতে, করতে। আমার ফ্যামিলি মেম্বার বাকিরাও ঘুমায়ে পড়ে। আচ্ছা তারা জাগা থাকে। আমি আম্মু, তারা রাতে ঘুম, তারপর they will sleep। সেটাই। অনেক, অনেক ধন্যবাদ তোমারে। যত কমু ততই কম হইব। এবং তোমার থেকে একটা রিভিউ জানতে চাবো যে টক উইথ ঋতু পডকাস্ট নিশ্চয়ই তুমি সময় পাইলে দেখো। আর আশা করুম যদি না দেখা থাকো আজকে এই এপিসোডটার পরে ডেফিনিটলি দেখবা। এই এপিসোডটা যেটা আমি করলাম যারা দেখবো, তোমার রিভিউটা কি থাকবো পডকাস্টের প্রতি, টক উইথ ঋতুর প্রতি? সি, ফার্স্টলি আমি ১ম এই কইছিলাম যে আমি টক শোজ তো অনেক করছি, নিউজ চ্যানেল বগেরাতে অনেক কিছুতে টক শোজ করছি। পডকাস্ট দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি একটা জিনিস যেটা সবচেয়ে ১ম ভাল লাগছে, তোমার সাথে আমার আগেও পরিচিতি আছে। বাট স্টিল আমি আসার পর তুমি আর তোমার পুরো টিম আমাকে যেভাবে কমফোর্টেবল করছে। আমার সাথে যেভাবে কথা কয়ে ১ম এ একটা কথা, একটা গল্পের ছলে, দাদা এই হইছিল, দাদা এই হইছিল, এমন হইছিল, কুকুরে হইছিল। যেভাবে কমফোর্টেবল করছো, ইউজুয়ালি এটা আমি আগরতলাতে দেখছি না। থ্যাংক ইউ। এত সুন্দরভাবে ত্রিপুরাতে তুমি শুরু করছো, আমি জানি না আরো কজন করতাছে, নিশ্চয়ই করতাছে, হয় বা তারাও হয়তো ভালো করতাছে। তোমার স্পেশালিটি আমার যেটা মনে হইছে যে তুমি মানে খুব ইজি বানায় দিছো জিনিসটারে। আর তোমার কোয়েশ্চেনের মানে তোমার যেসব কোয়েশ্চেন করছো, এতটা অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য, আমার মেইন কনসেপ্ট হলো অ্যাওয়ারনেস ছড়ানো মানুষের মধ্যে। এত সুন্দরভাবে তুমি আমারে ইজি করছো, আমার লাগি ইজি করছো। কোয়েশ্চেনিয়ার গুলো এত সুন্দর আসলো যে মানুষের কাছে পৌঁছাইবো। সো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি গ্ল্যাড যে তুমি আমারে ডাকাইছো এখানে। আমি কেন দেখবো টক উইথ ঋতু পডকাস্ট অ্যাজ অডিয়েন্স? অ্যাজ অডিয়েন্স, টক উইথ ঋতু নিশ্চয়ই দেখা উচিত। কেন কি যেসব টপিকস গুলো ঋতু তুলে আনে, ঋতুপর্ণা তুলে আনে, সেগুলো আমার মনে হয় না সবাই তুলে আনবে। আর খুব সুন্দরভাবে ডিটেইলড ওয়েতে এইসব পডকাস্ট গুলো করা হয়। আর যেইভাবে ও কমফোর্টেবল, কেন দেখবে তে বড় কথা, আমরা কেন আসবো? আমি তো নেক্সট টাইম আরেকবার আসতে চাই। যেভাবে কমফোর্টেবল বানিয়েছি, যে করে দিয়েছে অ্যাম্বিয়েন্সটাকে, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। টক উইথ ঋতু পডকাস্টে এই এপিসোডটা আমার কাছে অনেক, অনেক স্পেশাল বিকজ আম এই স্পেশাল এই কারণে যে আমরা মানে আমি স্পেশালি যেভাবে কুকুর ভালোবাসি, আ আমি আজকের এই গোটা এপিসোডটা আমার আ
ডগি আমার বাচ্চা বুতুরে ডেডিকেট করলাম। আই হোপ এই নিউজটা বুতুর কাছে যায়। সবাই টক উইথ ঋতু পডকাস্ট দেখবেন এবং অবশ্যই ভালোবাসা দিয়েন। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই এপিসোডটা নিয়ে যদি যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি খুশি হবো। আমি জানি নেগেটিভ পজিটিভ মিলায়ে পামু এবং